মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে সুসময় গণমাধ্যম এবং banglanews.com ডেস্ক অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আমি মাহফুজুর রহমান আপনাদের সবাইকে প্রতিদিনের মতো আজও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের ডেস্কে আজকেও কিছু সংবাদ এসে পৌঁছেছে যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ 30 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার লন্ডনে বর্ণবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলের সামনে ও আশপাশের এরিয়া জুড়ে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভিন্ন ভিন্ন স্লোগানে প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শান্তিকামী হাজারো মানুষের সমাগম হয়। সবার একটাই কথা, বর্ণবাদ নিপাত যাক, সমাজে শান্তি ফিরে আসুক। বিভেদের বিরুদ্ধে আমাদের ঐক্য, ডানপন্থীদের মিছিল ঠেকিয়েছি, এই অর্জন শান্তিকামী মানুষের। শান্তি মিছিলে আসা রাবাব হুসেইন বলেন, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের কোনো স্থান নেই কোনো বিভাজনের সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়েছি। তালেবানকে নিশ্চিহ্নের হুমকি পাকিস্তানের। আফগানিস্তানের সঙ্গে আলোচনা ব্যস্ত যাওয়ায় চটেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বুধবার 29 অক্টোবর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আসিফ লিখেছেন, তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে আমাদের সামরিক শক্তির কণামাত্র ব্যবহারের প্রয়োজন হবে না, তাদের আবার গুহায় আত্মগোপনে যেতে বাধ্য করা হবে। 5 দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে 5 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন। উইন্টারটনের ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন জানায়, সফরকালে বারনেস উইন্টারটনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশ অর্থনীতি সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। ইসরায়েল গাজায় হামলা চালালেও যুদ্ধবিরতি টিকে আছে। যুদ্ধবিরতি চলাকালে গাজার এক বেড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ধ্বংসস্তূপে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছে ফিলিস্তিনরা। ছবি ও সংবাদ রয়টার্স। গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত 100 ফিলিস্তিন নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার চিকিৎসা সূত্র। নিহতের মধ্যে 35 জনই শিশু। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বাহিনীর গাজায় হামলা চালানোর পরও ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। বুধবার 29 অক্টোবর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। নেটোর পূর্ব সীমান্তে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সামরিক জোট নেটোর পূর্ব সীমান্তে অবস্থানরত মার্কিন সেনাদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে অবস্থানরত সেনাদের কিছু ইউনিট প্রত্যাহার করা হবে বলে বুধবার নিশ্চিত করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে H-1B ভিসার $1 লাখ ফি শুধু নতুন পরিষেবা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা জানিয়েছে, H-1B ভিসার ঘোষিত নতুন $1 লাখ প্রায় 88 লাখ টাকা ফি কেবলমাত্র 2025 সালের 21 সেপ্টেম্বরের মধ্যে দাখিল করা নতুন আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বর্তমান ভিসাধারী ও পুরনো আবেদনকারীরা এই ফি থেকে সম্পূর্ণ অব্যাহতি পাচ্ছেন। মিশিগানের খবর, 2021 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 বাসিন্দাকে সহায়তা দিল ডেট্রয়েট সুয়ার মেরামত প্রকল্প। 2021 সালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ডেট্রয়েট শহরের বাসিন্দাদের সহায়তায় শুরু হওয়া সুয়ার মেরামত কর্মসূচি ইতিমধ্যে 1000 পরিবারকে সেবা দিয়েছে। এই উদ্যোগে বন্যার পর ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর সুয়ারেজ ব্যবস্থা সংস্কার ও পুনর্গঠন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগ আর না হয়। 4 বছর আগে ঘটে যাওয়া বন্যার সময় ডেট্রয়েটের হাজারো পরিবারের ঘরে পানি উঠে যায়। সেই বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় পলা কলম্যানের বাড়িও। তিনি জানান, সেই সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, সবকিছু একা সামলাতে হয়েছিল। কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। ইউরোপের দেশগুলোর পর আবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। গত সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রচলিত ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডা প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নেতানিয়াহু কানাডায় এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। এতে আরও বলা হয়, নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা কার্নিকে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন হ্যাঁ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ধর্ম। ইমানবিহীন ভালো কাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? একজন মানুষের উপর সর্বপ্রথম যে ফরজটি আরোপিত হয় তা হলো ইমান। ইসলামের দৃষ্টিতে আদম সন্তানের জন্য ইমানের চেয়ে দামি আর কিছু নয়। শরীয়তের পরিভাষায় ইমান হচ্ছে ইসলামকে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। শরহুল ফিকহিল আকবর মোল্লা আলী কারি রহমতুল্লাহ পৃষ্ঠা 141-150। ইমানবিহীন সৎকর্ম আখিরাতে আল্লাহর কাছে মূল্যহীন। একজন মানুষ যত ভালো কাজই করুক, যদি তার ইমান না থাকে তাহলে এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দেবেন, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা ইমানবিহীন ব্যক্তিরা দুনিয়ায় যারা যা কিছু আমল করেছে আমি তার ফয়সালা করতে আসব এবং সেগুলো শূন্যে বিক্ষিপ্ত তুলাবালি এর মতো মূল্যহীন করে দেব। সূরা ফুরকান আয়াত 23। বিচিত্র সংবাদ। গ্রামীণ নারীর স্বীকৃতি। ভোরে সূর্য ফুটার আগে যে নারী উঠান ঝাড়ে, গরুকে খাওয়ায়, চুলায় ভাত চাপায়, সেই নারীর বোঝেই লুকিয়ে আছে এই দেশে গ্রামীণ জীবনের কথা। দিনের শুরুতেই যখন গ্রামের সব কাজ শুরু হয়, তখন তার নিঃস্বার্থ পরিশ্রমের বাড়ি জুড়ে যেন জীবন সঞ্চার হয়ে ওঠে। তবে সেই নারীকে কেবল গৃহিণী নামে পরিচয় দেওয়া হয়, অথচ তারাও ঘরের কাজের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের জন্য অনেক পরিবার সংকটকাল পার করতে পেরেছে। তাদের জন্য গ্রামের ছোট ছোট উদ্যোগ ও ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। তবে তাদের কাজকে শুধু দায়িত্ব হিসেবে দেখা হয়, সঠিক মূল্যায়ন করা হয় না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ভিডিও আজ অনেকখানি নারীর কাজে দাঁড়িয়ে। তারা শুধু ঘর সংসারের দায়িত্ব পালন করেন না, বরং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এক অমূল্য অবদান রাখেন। ধান মাড়াইয়ের কাজ থেকে শুরু করে কৃষির বিভিন্ন কাজ, হাঁস মুরগি পালন, বাড়ির আঙ্গিনা শাকসবজি, কাপড় সেলাই, নকশি কাঁথা তৈরি সহ সব ক্ষেত্রে নারীর উপস্থিতি চোখে পড়ে। শুধু তাই নয়, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও তারা পরিবারের আয়ের প্রধান উৎস হয়ে উঠছেন। এবার বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু খবর। বিএনপির মনোনয়ন চান সাবেক মেয়র আরিফুল হক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট নগর সদর আসনে প্রার্থী হতে চান কিছুদিন ধরে আকার ইঙ্গিতে এমন কথা বলে আসছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবার আনুষ্ঠানিকভাবে তিনি আসনটিতে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন। বুধবার নগরে হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা মসজিদে জোহরের নামাজ আদায় শেষে দরগাঘাট এলাকায় আরিফুল হক চৌধুরী ব্যাপক লোকসমাগম ঘটিয়ে প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি জানান, তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আশাবাদী তার ব্যাপক জনসমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে দল তাকে সিলেট 1 আসনে মনোনয়ন দেবে। আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরও ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে সিলেট 1 আসনে প্রচারণা শুরু করেছেন। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। নামাজ আদায় শেষে আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহির দরগার সামনে থেকে নির্বাচনী শোডাউন মহড়া শুরু করেন। এ সময় তিনি হাজারো কর্মী সমর্থক নিয়ে নগরের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা ভাষণগুলোতে প্রচারপত্র বিলি করেন। তার কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতি কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট 1 আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততা, ভালোবাসা যাদের সঙ্গে থাকবে, দল তার পক্ষেই সিদ্ধান্ত নেবে। দলের নমিনেশন বোর্ড বদলে যেন আমার প্রতি ন্যায্য বিচার হয়, এটাই প্রত্যাশা। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ডেস্কে সংবাদ। আমরা পরবর্তী সংবাদ আমাদের হাতে এসে পৌঁছলে আমরা আবার আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদের আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা শেয়ার করুন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনবক্সে, মেসেঞ্জারে ইনবক্স করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।